রামনবমী হোক বা হোলির উৎসব হোক, যে কোনো উৎসবে আজকে মসজিদের সামনে নাচানাচিটা আজকে আরএসএস বিজেপির কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। তারা পরিকল্পনা করে এসব করছে। আমি শুধু যে সমস্ত বাড়ির ছেলেপুলেরা, মানে আমার মতন যারা হিন্দু ঘরের ছেলেপুলে, এসসি এসটি ওবিসি বা আমার মতন যারা জেনারেল কাস্ট, তাদের যারা পিতামাতা আছেন, তাদের কাছে আমার আবেদন যে আপনি একটু ভেবে দেখুন যে আপনার ছেলে মসজিদের সামনে গিয়ে নাগিন ড্যান্স করছে, আপনার ছেলে মসজিদে মাথা উঠে ভাগোয়া ঝান্ডা লাগাচ্ছে, অমিত শাহর ছেলে কোথায় আছে? আপনার ছেলে মসজিদে মাথা উঠে ভাগোয়া ঝান্ডা লাগাচ্ছে, আর অমিত শাহর ছেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 24,000 কোটি টাকার সম্পত্তির উপরে সাপ সেজে বসে আছে। যারা, আমি বলবো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ, আমি আবার বলবো এসসি এসটি ওবিসি যারা আছেন, যাদের বাড়ির ছেলেপুলেদের আরএসএস ভুল বুঝিয়ে, হিংসা বিদ্বেষ বুঝিয়ে যাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের বাবা মাদের বলবো যে আপনারা এটা ভাবুন। আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাম মন্দির উদ্বোধনে তাকে ডাকেনি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবন উদ্বোধনে তাকে ডাকেনি। আজকে যে সমস্ত দলিত, আদিবাসী, শূদ্র বা জেনারেল কাস্ট আমার মতন ওবিসি, যাদের ঘরে ছেলেপুলেরা আরএসএস এর বদমাইশিতে প্ররোচনায় যারা মসজিদের সামনে গিয়ে নাচছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে রাম মন্দিরের ট্রাস্টিকে, রাম মন্দিরের যে ট্রাস্টি আছে, রাম মন্দিরের যে ট্রাস্ট আছে, সে ট্রাস্টে আপনাদের বাড়ির ছেলেপুলের জায়গা হবে? আজকে 1991 সালে, তখন আমরা ছাত্র, মানিকদার ভালো মনে আছে, ছোটনদারও মনে আছে, যে এই বাবরি মসজিদ ভাঙার আগে উত্তরপ্রদেশে রোজ করসভা চলতো। এই বড়বাজার, কলকাতা বড়বাজারের দুজন যুবক, তারা উত্তরপ্রদেশে করসভা করতে গিয়ে, হিন্দু যুবক, উত্তরপ্রদেশে করসভা করতে গিয়ে মারা যায় পুলিশের গুলিতে। আমি এখানে যারা হিন্দু আছেন তারা জিজ্ঞাসা করছি, আপনাকে একবার ভেবে দেখেছেন যে রাম মন্দিরের ট্রাস্টে সেই যারা খুন হয়েছে, পুলিশের গুলিতে মারা গেছে, সেই পরিবারের লোক আছে কিনা? তাই বারবার বলছি, সতর্ক করছি, সাবধান করছি, আপনার কাছে আবেদন করছি যে আপনার ঘরের, আমার ঘরের ছেলেপুলে যারা আজকে মসজিদে মাথায় চড়ছে, তারা কোনোদিন ওই মন্দিরের ট্রাস্টি বোর্ডে জায়গা পাবে না। যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে ট্রাস্টের আইন আছে, তার 2 নম্বর ধারায় বলা আছে শুধুমাত্র হিন্দু হলেই চলবে না, ব্রাহ্মণ হতে হবে, তবেই ট্রাস্টে জায়গা পাবে। আজকে এই আরএসএস এর যে মাথায় যারা আছেন, এই মোহন ভগবত, এরা চিৎপাবন ব্রাহ্মণ, এদের কেন্দ্রীয় কমিটিতে চিৎপাবন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ জায়গা পাবেন না। আপনি যতই মসজিদের মাথায় গিয়ে ভাগোয়া ঝান্ডা লাগান, মাজার ভাঙুন, আর যত ড্যান্স করুন, ও জায়গায় আপনার স্থান হবে না। ফলে যারা হিন্দু আছেন, যারা আরএসএস এর প্ররোচনায় পা দিচ্ছেন, তাদের কাছে আমাদের আবেদন যে বাড়ির ছেলেপুলে যারা আছেন, আপনি এটা ভাবুন, আপনারা ভাবুন যে ভারতীয় সমাজে এই আরএসএস বিজেপির চোখের সমাজে আপনার মর্যাদা কোথায়? আপনার মর্যাদা কোথায়? এই মুসলমান যারা এখানে জড়ো হয়েছেন, যারা আজকে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর কথা বলছেন, তারা কেউ আপনাদের শত্রু নয়। আর এখানে যারা আছেন তাদেরকে বলবো, আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। এটা আমি বক্তৃতা এখনই শেষ করব যে আপনারা যারা এখানে ওয়াকফ আইন বাতিলের দাবিতে এসছেন, যারা ওয়াকফ সম্পত্তি বাঁচাতে এসছেন, তারা শুধু ওয়াকফ বাঁচাচ্ছেন না, কিছুক্ষণ আগে মার্টিনটা দেখালেন ভারতবর্ষের সংবিধান বাঁচাচ্ছেন। আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপরে। আর আমরা যদি এখানে, আমরা আপনারা মিলে যদি আজকে ভারতবর্ষের ওয়াকফ আইন বাঁচাতে পারি, সংবিধান বাঁচাতে পারি, তাহলে সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পারবো। সে প্যালেস্টাইন হোক বা অন্য কোনো দেশ হোক, যেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হবে, আমাদের লড়াই তাদের প্রেরণা হবে। কি রাজি তো? হ্যাঁ, যে আমরা সারা পৃথিবীর প্যালেস্টাইন সহ সমস্ত জায়গার সংখ্যালঘুদের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা আপনাদের মনে আশা জাগাতে চাই, আমরা আপনাদের আশা ভরসার আশ্রয় হয়ে উঠতে চাই। সেই কারণেই 26 তারিখের সমাবেশের সময় মাথা ঠান্ডা রাখতে হবে।
আমি সব জায়গায় বলছি, যেরকম হতেই পারে ব্রিগেডের সমাবেশ, কলকাতার কলে এক ফোঁটা জল থাকবে না, হতেই পারে, হতেই পারে। 2 লিটার জল সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন, বাড়িতে বোতল আছে, চিড়া মুড়ি সঙ্গে নিয়ে যাবেন, 2 বেলা খাবেন। কি পারবেন না? অন্য কারো দেওয়া কোনো জিনিস খাবেন না, অন্যের জল নেবেন না, নিজে নিয়ে যাবেন। এবং মাথা ঠান্ডা রাখবেন, এ লড়াই এরকম আপনারা সবাই বুঝে গেছেন ইতিমধ্যেই, যে 26 তারিখে ব্রিগেডের সমাবেশের পরের দিনে আপনি দেখবেন যে ওয়াকফ আইন প্রত্যাহার হয়ে গেছে এবং আমরা সবাই যে যা বাড়ি চলে যাবে, এরকম হবে না। এ লড়াই দীর্ঘদিন চলবে এবং এ লড়াই বিজেপি এবং আরএসএসকে ভারত ছাড়া করবে। আমি 2-4টে কথা বলবো, আর একটা জায়গায় যেতে হবে। সে যে প্রথমে আমাদের একটু পরিচয়টা জেনে নেওয়া উচিত, আমরা কারা, যারা এখানে আছি তারা কারা। এখানে যারা দিল্লি গেছেন, যারা ইন্ডিয়া গেটে গেছেন, তারা দেখেছেন যে সেখানে 93,000 মানুষের নাম লেখা আছে। এই 93,000 মানুষ হচ্ছে তারা যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, এবং তার মধ্যে 62,000 হচ্ছে মুসলমান যারা ইসলামে বিশ্বাস করেন, আর বাকি 31,000 আরও অনেক মানুষজন আছেন তারা দিয়েছেন। আজকে আমরা যারা এখানে জড়ো হয়েছি তারা হচ্ছি সেই 93,000 সহ আরও যত মানুষ ব্রিটিশ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছে তাদের উত্তরসূরি। আর যারা ভারতবর্ষের ক্ষমতায় তারা হচ্ছে ব্রিটিশদের দালাল, যারা স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আজকে তাদের অনুচররা ভারতবর্ষের ক্ষমতায়। ফলে আমরা যারা এখানে আজকে এসেছি, আপনারা যারা এসেছেন, তাদের এটা কোনো কারণে মনের কোনো কোণায় যেন একটুও কোনো সংকোচ না থাকে যে আমরা কোথায় যাচ্ছি। এটা বুঝে নেওয়ার জন্য আমি বললাম যে আমরা হচ্ছি তারা যারা ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করে, যারা জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। ফলে আমরা ব্রিটিশরা যারা অনুচর, সে আরএসএস বিজেপিকে দেশ থেকে তাড়াবো, এটা নিশ্চিত। কিন্তু তার আগে আমাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে। এই যে এত বড় সমাবেশ হচ্ছে, এত মানুষ আপনারা ব্রিগেডে যাবেন, আরএসএস এর প্রলোভন থাকবে, আরএসএস এর প্রলোভন থাকবে, সেই প্রলোভনে পা দেওয়া যাবে না। যিনি তৎকালীন ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। তখন ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি মানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কারণ ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা। তিনি পরবর্তীতে রিটায়ারমেন্টের পরে লন্ডন হাইকোর্টে গিয়েও, ব্রিটিশ সুপ্রিম কোর্টে গিয়েও প্রধান বিচারপতি হয়েছিলেন। ভারতবর্ষের কোনো লয়ারের ভাগ্যে সেটা জোটেনি। তিনি ছিলেন জাস্টিস আমির আলী। কলকাতাতে দীর্ঘ লম্বা রাস্তা রয়েছে তার নামে। আমির আলীর মতো লয়ার ওর জামানায় শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে কম সংখ্যক ছিল। সে আমির আলীর নেতৃত্বে 30-এর দশকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, সেটা অত্যন্ত শক্তপোক্ত একটা ব্যাপার ছিল। এবং আমির আলীর অনেকগুলো ইসলামের ওপরে লেখা বই আছে, তার বিশ্ববিখ্যাত বই রয়েছে, আপনারা অনেকেই তার নাম জানেন। তো আমি সেগুলো এখানে বলতে চাই না, কিন্তু আমির আলী যে কাজটা করেছিলেন তার উপরে কলম চালানোর প্রয়োজন ছিল না। কিন্তু 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতবাসী স্বাধীনতার ফলস্বরূপ যে কিছু বাড়তি সুযোগ সুবিধে তারা ভোগ করবে, সেটাই কাম্য ছিল, যার ফলে পরবর্তীতে আবার অ্যামেন্ডমেন্টস হয়েছিল 50-তে গিয়ে। কিন্তু আজকের যে সমস্যা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ রকম সাংবিধানিক একটা সংকট। এটাকে ধর্মীয় সংকট বললে হবে না। আমাদের মাননীয় তরিকুল সাহেব বলছিলেন যে এখানে কোনো ধর্মীয় নাড়া দেবেন না, ঠিকই বলেছেন উনি। এটা কোনো ধর্মীয় সংকটের বিষয় নয়। এই মণিপুর যে কিছুদিন আগে জ্বলছিল, কাদের জ্বালাচ্ছিল? মুসলমানদের না। এটা চলে যাক, রিজার্ভেশন নিয়ে তারা কথা বলবে। সেই রিজার্ভেশনের সুবিধে কে ভোগ করে? মুসলমান করে না তো। জঙ্গলমহলে জমিগুলো নিচ্ছে কাদের? মুসলমানের জমি। আমি বলছি একটার পর একটা ঝোলা থেকে যে বিড়ালগুলো বেরোবে, লক্ষ্যবস্তু পাল্টে যাবে, কিন্তু আসল যেটা করতে চায় তারা এই সংবিধানকে কবর দিতে চায়।
আপনারা জানেন এই সংবিধানের ইতিহাস? যখন সংবিধান রচনা করা শুরু হলো 1947 সালে ভারত স্বাধীন হলো 15ই আগস্ট, আর সংবিধান সাবমিশন হচ্ছে কবে গিয়ে 1950 সালে না, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করেন। এই যে দীর্ঘ সময়ব্যাপী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ ডিবেট হয়েছে, সেই ডিবেটগুলো অনেক জ্ঞানী মানুষ তারা পড়েছেন, এবং 15 জনের একটা কমিটি হয়েছিল। যদিও সংবিধান জমা করার সময় সকলে একমত হননি সব বিষয়ে, কিন্তু যে যে বিষয়ে একমত হয়েছিলেন সেটা হচ্ছে সংবিধানের প্রাণভোমরা, তাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল। আপনার পার্লামেন্ট হাউসে যতই সংখ্যাগরিষ্ঠতা থাকুক, 3 ভাগের 2 ভাগ থাকুক, সব থাকুক, আপনি প্রাণভোমরাকে কখনোই নষ্ট করতে পারেন না। আপনার যতই সংখ্যাধিক্য থাকুক, ডাইরেক্টিভ প্রিন্সিপালকে কখনোই চেঞ্জ করতে পারবেন না, পারবেন না। দেখবেন কয়েকদিন আগে বি.আর. আম্বেদকরের যে জন্মদিন গেল, সেখানে জাস্টিস গাবাই বক্তৃতা দিতে গিয়ে এই কথা বলেছেন। ফলে সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালকে চেঞ্জ করা যাবে না। আমি গোড়া বেঁধে বলতে চাই এই কারণে, আমি দেখছি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গাতে অনেক শিক্ষিত হিন্দু ভাইরা আরএসএস এর ব্রেন ওয়াশ হয়ে তারা এই প্রসঙ্গ তুলছেন যে মুসলমানরা তো আগে এসে আমাদের জমি নিয়েছিল, এখন আমরা নেব। কিন্তু আমি বলছি শুনুন, ভারতীয় সংবিধান সহ উন্নত পৃথিবীর যে কোনো দেশের সংবিধানে মাইনরিটিদের জন্য রক্ষা কবচ রয়েছে। ভারতীয় সংবিধানে মাইনরিটিদের রক্ষা কবচ হচ্ছে 25 থেকে 30 নম্বর আর্টিকেল। সেখানে বলা হয়েছে মাইনরিটিস ক্যান বিল্ড, ক্যান রান, ক্যান অ্যাডমিনিস্ট্রেট অফ দ্য ইনস্টিটিউশন অফ দেয়ার ওন চয়েস। তাদের নিজেদের পছন্দের প্রতিষ্ঠান তারা গড়তে পারে, চালাতে পারে, সরকার সহযোগিতা করতে বাধ্য। সেই জায়গাতে দাঁড়িয়ে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলসে এমন কিছু কথা রয়েছে যেটা মাইনরিটির অধিকারকে তারা খর্ব করতে চায়, অর্থাৎ সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালকে তারা দুর্বল করতে চায়। আজকে যদি কোনো আমার হিন্দু ভাই বা প্রশাসনের কেউ ভাবেন যে এটা মাইনরিটিদের ওপরে হচ্ছে, আমাদের কোনো দায়িত্ব নেই, কালকে ভাই তোমার উপরেও আসবে, তখন তোমার বাঁচানোর কেউ হবে না। আপনারা ভাবতে পারেন গণিতের অধ্যাপক এই মঞ্চে কেন? সত্যি তো, আপনারা জানেন হিটলার যখন অত্যাচার শুরু করেছিল, তখন হিটলারের বিরুদ্ধে একজন খ্রিস্টান পাদ্রী কবিতা লিখেছিলেন। তিনি কবি ছিলেন না, যার কবিতা তাকে পৃথিবী বিখ্যাত করেছে। আমি মার্টিন নেমুলারের কথা বলছি। সেই কবিতার সার মর্ম ছিল এই, ওরা যখন অমুকদের ধরতে এসেছিল তখন আমি যাইনি, কারণ ওটা আমার বিষয় ছিল না। ওরা যখন তমুকদের ধরতে এসেছিল তখন আমি যাইনি, কারণ আমার ওতে কোনো আগ্রহ নেই। অনেকের কথা বলে শেষে বলছে ওরা যখন আমাকে ধরতে এলো তখন অ্যাকচুয়ালি আমার পাশে দাঁড়ানোর জন্য আর কেউ বেঁচে নেই। আজকে আমি বলছি, যদি সংবিধানকে দুর্বল করে এই দেশের যারা অব্রাহ্মণ জনসংখ্যা রয়েছে তাদেরকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার প্ল্যান তারা করেছে। আমি সংবিধান রচনার ইতিহাস বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, কিন্তু আমি বলছি যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে তখন এই দেশে ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনে বি.আর. আম্বেদকর মহারাষ্ট্র থেকে যে সিটে ইলেকশন লড়েছিলেন তার পার্টির ব্রাহ্মণ লবি তাকে হারিয়েছিল। এটা হয় না? নিজেদের দলের নেতাকেই দেখবেন হারায় কেউ বিরুদ্ধ গ্রুপ। বি.আর. আম্বেদকরকে ওইভাবে হারানো হয়েছিল। বি.আর. আম্বেদকরকে জিতিয়েছিল কারা জানেন? বাংলাদেশের মিরপুর থেকে, যেখানে 80 সংখ্যক বেশি মুসলিম ভোট, সেখান থেকে তিনি জিতে গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গেছিলেন বলে আজকে সংবিধান পেয়েছি আমরা, না হলে পেতাম না। এখনো দেখবেন যারা প্রতিক্রিয়াশীল শক্তি তারা নিয়ম করে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেট করে সংবিধানে আগুন ধরায়, তারা আজকে বলছে যে তারা মুসলমানদের প্রতি দরদ দেখাতে চায়। আমি বলছি এই 3% ইউরেশিয়ান ব্রাহ্মণ তারা এই দেশের আম জনতাকে পদদলিত করে তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়, তারা সংবিধানকে মানতে চায় না। ফলে আজকে সাংবিধানিক সংকট, এই সংবিধানকে সকলকেই বাঁচাতে হবে। যদি সংবিধান বাঁচাতে পারি তাহলে ভারত থাকবে। এই ভারত যে এতগুলো ছোট ছোট প্রিন্সলি স্টেট নিয়ে যে তৈরি হয়েছে সেটা এই সংবিধানের উপরে শপথ নিয়ে। ফলে সংবিধানকে যারা দুর্বল করতে আসছে জানবেন তারাই অ্যাকচুয়ালি বিচ্ছিন্নতাবাদী, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অংশ নেওয়া উচিত। কিন্তু আজকে ভারতের রাজনীতি যেদিকে যাচ্ছে আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কর্তব্যটা কি। এই সংবিধান বাঁচানোর লক্ষ্যে আইন কানুন যেগুলো তারা করতে চাইছে, আমি দুটো একটা কথা তার সঙ্গে জুড়ব। যেমন যে কথাগুলো আপনারা শুনেছেন, আমি প্রথমেই এসে শুনছিলাম আমি যখন ঢুকছি যে ওয়াকফ বা ইউজার নিয়ে কথা হচ্ছে, তাই না? ধরুন দীর্ঘদিন ধরে একজন বলে গেছেন আমার অমুক জমিটা আমি অমুক মসজিদে ওয়াকফ করে দিলাম, ওখানে এই খাতে আমি ওয়াকফ করে দিলাম, সেটা মৌখিকভাবে বলে গেছেন।
এরা বলছে সেই মৌখিক কথা মানবে না, এখন দলিল দেখতে চাইবে। এখন আমি বলছি এই জিনিসটা সংবিধান বিরোধী। কোথায়? ভারতের যে সিভিল ল আছে, যারা এখানে উকিলবাবুরা আছেন, আমি যদি ভুল ধরি একটু হাত উঁচু করে আমাকে ধরিয়ে দেবেন। ভারতের সিভিল লয়ে স্পেসিফিক পারফরমেন্স বলে একটা কথা আছে। এর অর্থ কি? আপনি যদি মৌখিকভাবে বলেন যে আমি অমুক জমিটা বিক্রি করব, একজনের সাথে মৌখিকভাবে চুক্তি আপনি তৈরি করেন, লিখিত কোনো কিছু নেই, এটা আমাদের সিভিল কোড বৈধতা দেয়। সেই অনুযায়ী সিভিল কোর্টে কিন্তু এন্ডোর্স হয়ে কোর্ট আপনার পক্ষে দলিল করে দিতে পারে। তাহলে মৌখিক চুক্তি আমাদের সিভিল ল সেটা অ্যালাউ করে, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে বলা হচ্ছে মৌখিক চুক্তি অ্যালাউ করা হবে না। ফলে আপনি এমন কোনো আইন তৈরি করবেন না যেটা আমাদের সিভিল ল কনস্টিটিউশনের ডাইরেক্টিভ প্রিন্সিপালের সাথে কোহারেন্ট নয়। দেখবেন যে বিচারপতি লাস্ট দিন সেই বিষয়ে টিপ্পণী কেটেছেন। ফলে ভারতের যে প্রতিষ্ঠিত যে সিভিল আইন রয়েছে তার সাথে কিন্তু এটা সামঞ্জস্যতা দিচ্ছে না। আর একটা বিষয় কেউ কেউ ভাবছেন, বিশেষ করে আমার হিন্দু ভাইরা, যে হিন্দু সদস্য দু চারটে বাড়লে কি যায় আসে। সত্যি তো, আমি নিজে পড়াশোনা করেছি রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশন কিন্তু এক সময়ে 1995 দশকে 95 সালে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল মাইনরিটি হওয়ার জন্যে। তারা বলেছিল উই আর নট হিন্দুজ, উই আর রামকৃষ্ণাইটস। কিন্তু সুপ্রিম কোর্টে সেটা রিজেক্টেড হয়ে গেছিল। মাইনরিটি কেন চাইছিল? তারা 25 থেকে 30 আর্টিকেলের সুবিধা নেবে বলে। তো আমি বলছি রামকৃষ্ণ মিশন আমাকে পড়িয়েছে, বহু মুসলিম ছেলেকে পড়িয়েছে, কিন্তু আমাকে পরিচালন বোর্ডে তারা বসাবে না। ঠিক একইভাবে ওয়াকফের পরিচালন বোর্ডে মুসলমানরা থাকলেও এটা কিন্তু সত্যি নয় যে ওয়াকফ বোর্ডের টাকা একটা হসপিটাল হলে সেখানে কেবল মুসলমানরাই ট্রিটমেন্ট নেবে, ওয়াকফ বোর্ডে একটা স্কুল হলে তার জমিতে সেখানে কেবল মুসলমানরাই পড়বে, এটা কিন্তু ঠিক নয়। সেটা সব জাতির লোকরাই পড়বে। এই ওয়াকফের ইতিহাস আমি মুসলিমদের একটু বলতে চাই। আপনারা জানেন অনেকে যে হাদিস থেকে এটা পড়েছেন আপনারা, যে বীরে রুমার কাহিনী জানেন তো? বীরে রুমা ছিল ইহুদিদের আমাদের প্রথম যে ওয়াকফ সম্পত্তি। সেই বীরে রুমা কিন্তু ইহুদিরা মুসলমানদের পানি নিতে দিত না। পরে হজরত ওসমান যখন কিনে নিয়ে এটা ওয়াকফ করলেন, তখন তিনি চেয়েছিলেন যে ইহুদিরা যাতে পানি না নেয়। আল্লাহ রসুল দয়ার নবী বলেছিলেন না, আমরা কারুর পানি আটকাবো না। ফলে ওয়াকফ সম্পত্তিতে তার যে সেবা, সেটা সর্বজাতির জন্য আমরা ইতিহাসের গোড়া থেকে 1500 বছর আগে থেকে আমরা করে আসছি। ফলে হিন্দু ভাইরা যেন এটা ভুল বুঝবেন না যে ওয়াকফ পরিচালন বোর্ডে আপনার মেজরিটি চাইছি না মানে এমন নয় যে ওয়াকফের যে সমস্ত সম্পত্তি আছে তাতে যে সমস্ত জনকল্যাণমূলক কাজ হবে সেই জনকল্যাণমূলক কাজ কেবলমাত্র মুসলমানদের জন্য হবে তা কিন্তু নয়, জনকল্যাণমূলক কাজ সকলের জন্য। ফলে কিছু বিষয়ে আমাদের ভুল প্রচার চলছে সোশ্যাল মিডিয়াতে, এবং মিডিয়াগুলো তারা কিনে নিয়ে মিডিয়ার মারফত একটা দারুণ ভুল প্রচার জনমানুষের দিচ্ছে। শিক্ষিত মানুষদের কাছে আমার আবেদন, আপনারা সত্যটা জেনে আপনার অবস্থানকে ঠিক করবেন। কেউ যেন এটা ভাববেন না যে অমুসলমানরা এলে মুসলমানদের কোনো সমস্যা আছে। এটা সাংবিধানিক প্রতিশ্রুতি, সাংবিধানিক প্রতিশ্রুতি এটা দেওয়া হয়েছে যে মাইনরিটিজরা তাদের নিজেদের মতো করে প্রতিষ্ঠান করবে, তারা পরিচালনা করবে, সরকার তাদের সহযোগিতা করবে। সে ফলে এই সিদ্ধান্ত নেওয়া মানে বাড়তি অমুসলিম সদস্য দিয়ে দেওয়া মানে আপনি সেই সাংবিধানিক প্রতিশ্রুতিকে ভঙ্গ করছেন। আর একটা বিষয়, আমাদের সিভিল কোর্টের বিচার দেখবেন অনেক দিন ধরে চলতে থাকে, কিন্তু এখানে যেটা বাড়তি করা হয়েছে সেটাকে শর্টেন করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ডিস্ট্রিক্ট কালেক্টরকে অতিরিক্ত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গণতন্ত্রের যে স্তম্ভগুলো, আপনারা জানেন যে গণতন্ত্রের পিলার্স কারা? লেজিসলেটার্সরা, যারা আইন তৈরি করছেন আইনসভায়, তারপরে এক্সিকিউটিভ যারা ওটাকে বাস্তবে ফলাচ্ছেন, আর সকলের ওপরে রয়েছে আম্পায়ার হিসেবে সুপ্রিম কোর্ট। ফলে জুডিশিয়ারির ওপরে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিয়ে দেওয়া হয়, এটা একটা সাংবিধানিক সংকট তৈরি করবে। ফলে আজকে আমরা কিন্তু এই যে ওয়াকফ আন্দোলনে নেমেছি সংবিধানকে বাঁচানোর জন্যে, সাংবিধানিক সংকটকে রক্ষা করার জন্যে। ফলে আগামী 26 তারিখে আপনারা দলে দলে যোগ দিয়ে এই আন্দোলনকে সফল করুন। এবং শিক্ষিত অমুসলিম ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, যেই সংবিধান আমার আপনার, সংবিধান বাঁচলে আমি আপনি বাঁচবো, তা না হলে 3% ইউরেশিয়ান ব্রাহ্মণ এরা গোটা দেশেই কিন্তু আগুন জ্বালাবে। ফলে সকলের দায়িত্ব রয়েছে এই সাংবিধানিক সংকটকে রক্ষা করার। আমি সেই আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।